ডোনাল্ড ট্রাম্প কি ইরানে গিয়ে তার রাজনৈতিক জীবনের বাজিটা ধরেছিলেন, নাকি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করে বসলেন? আমেরিকা কি ভেবেছিল এটা ভেনিজুয়েলা হবে, যেখানে সরকার ফেলে দেওয়া ডাল ভাত? কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা তো আফগানিস্তান 2.0 হতে যাচ্ছে। আমেরিকা ভাবছে যে তারাই দুনিয়ার সবচেয়ে বড় গুটিবাজ, কাহিনীবাজ, তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। ট্রাম্প আজকে বলছিল যে এই মুহূর্তে তোমরা পৃথিবীবাসী যারা আছো, যে রাষ্ট্রগুলোর প্রধানরা আছে, তোমাদের বাবা হচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্প। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত রেডার এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ছিল তার সমস্ত সবকিছু একেবারে তছনছ হয়ে গেছে। ইরান নানাভাবে হামলা চালাচ্ছে এবং তাদের হামলায় রীতিমতো দিশেহারা। একটা তারা শাহেদ ড্রোন ব্যবহার করছে, যেটা ভয়ঙ্কর আওয়াজ দেয়, একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হয় সেই ভয়ে। দর্শক, ধরুন ইরান ভারতকে টার্গেট করলো। ভারতকে যখন টার্গেট করবে তখন ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায়, এক রাজ্য থেকে আরেক রাজ্যে মিসাইল যদি পাঠাতে হয়, তাহলে সেই মিসাইল কি বাংলাদেশকেও অতিক্রম করবে না? আর বাংলাদেশের আকাশ দিয়ে মিসাইল যখন অতিক্রম করবে, তখন আমাদের অবস্থাটা কি হবে? ডোনাল্ড ট্রাম্প কি ইরানে গিয়ে তার রাজনৈতিক জীবনের বাজিটা ধরেছিলেন, নাকি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় ভুলটা করে বসলেন? আমেরিকা কি ভেবেছিল এটা ভেনিজুয়েলা হবে, যেখানে সরকার ফেলে দেওয়া ডাল ভাত? কিন্তু সিরিয়াসলি বলুন তো, এটা তো আফগানিস্তান 2.0 হতে যাচ্ছে। আজ আমরা এমন 5টি ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খুঁজব, যা CNN বা BBC আপনাকে বলছে না। কারণ যুদ্ধের ময়দান থেকে যে খবরগুলো আসছে, তা শুধু যুদ্ধের হার জিত নয়, বরং আমেরিকার সুপার পাওয়ার স্ট্যাটাস শেষ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। দেখুন দর্শক, পরিস্থিতি এখন আর কোনো সাধারণ যুদ্ধের পর্যায়ে নেই। গত 5 দিন ধরে মধ্যপ্রাচ্য আক্ষরিক অর্থেই দাউ দাউ করে চলছে। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা তেহরানে বোমা ফেলবে আর ইরানিরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবে। তাদের প্ল্যান ছিল তেহরানকে লিবারেট বা মুক্ত করা, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবতা কি? যে তেহরানে তারা গণতন্ত্র আনতে গিয়েছিল, আজ সেই তেহরানের স্কুলগুলোতে, হাসপাতালগুলোতে তো কার্পেট বম্বিং হচ্ছে। আমরা খবর পেয়েছি একটি গার্লস স্কুলের উপরে বোমা হামলায় 160 জনেরও বেশি নিষ্পাপ ছাত্রী নিহত হয়েছে। ভাবুন একবার, 160টি পরিবার ধ্বংস হয়ে গেল। এর নাম কি গণতন্ত্র? ইরানের মানুষ এখন আর প্রতিবাদের জন্য রাস্তায় নামছে না, তারা নামছে মাতম করার জন্য, আর একই সাথে প্রতিশোধের স্পৃহা নিয়ে। অন্যদিকে ইরান কিন্তু চুপ করে বসে নেই। তাদের সুপ্রিম লিডার নেই, চেইন অফ কমান্ড ভেঙে চুরমার, কিন্তু তারা যেন একটা আহত বাঘের মতো আচরণ করছে। তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইসরায়েলের এমন কোনো শহর নেই যেখানে সাইরেন বাজছে না। গালফ স্টেটগুলোতেও মিসাইল পড়ছে। সবচেয়ে বড় কথা, রিয়াদ এবং কুয়েতে আমেরিকান মিশনের উপরে হামলা হয়েছে, দূতাবাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকা, যাদের ডিফেন্স বাজেট $1 ট্রিলিয়ন, তারা তাদের নাগরিকদের বলছে তোমরা ইমিডিয়েটলি দেশ ছাড়ো। কিন্তু যাবে কোথায়? ফ্লাইট বন্ধ, রাস্তা বন্ধ। আমেরিকা বলছে সরি, আমাদের আর্মি ব্যস্ত, আমরা তোমাদের ইভ্যাকুয়েট করতে পারবো না। এই হলো বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ারের অবস্থা। নিজেদের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার মুরত যাদের নেই, তারা গেছে অন্য দেশে গণতন্ত্র উদ্ধার করতে। এবার আসা যাক প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। আমেরিকা আসলে এই যুদ্ধটা কেন লড়ছে? আপনারা হয়তো ভাবছেন এটা কোনো জটিল জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, কিন্তু বিশ্বাস করুন, আমেরিকার নিজের প্রশাসনের মধ্যেই কেউ জানে না তারা আসলে কি করতে চায়। আসুন ক্রোনোলজি দেখি তাদের বয়ান কিভাবে পাল্টাচ্ছে। যুদ্ধের প্রথম দিন ট্রাম্প প্রশাসন, রুবিও এবং জেডি ভ্যান্স বললেন আমাদের একমাত্র লক্ষ্য হলো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করা। মনে আছে সেই বাংকার বাস্টিং বমগুলোর কথা? তারা বলল ওগুলো দিয়ে ইরানের মাটির নিচের সব ল্যাব ধ্বংস করে দেব। ঠিক আছে, মেনে নিলাম। দ্বিতীয় দিন সুর পাল্টে গেল। ট্রাম্প বললেন না না না, আসলে আমরা ইরানের রিজিম চেঞ্জ করতে চাই, ইসলামিক রিপাবলিককে সরিয়ে নতুন সরকার আনতে চাই। ভালো কথা। তৃতীয় দিন ডিফেন্স সেক্রেটারি এসে বললেন আসলে আমরা ওদের মিসাইল ক্যাপাসিটি কমাতে চাই, ওদের হাত পা ভেঙে দিতে চাই, যাতে ওরা আর মিসাইল ছুটতে না পারে। আর এখন মার্কো রুবিও এক অদ্ভুত হাস্যকর যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন যে আমাদের কাছে খবর ছিল ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করবে, আর ইসরায়েল অ্যাটাক করলে ইরান পাল্টা আমেরিকার উপর অ্যাটাক করত, তাই ইরান আমাদের মারার আগেই আমরা ওদের মেরে দিলাম। সিরিয়াসলি বলুন তো, এই যুক্তির কোনো আগামাথা আছে? সোজা কথায় তারা স্বীকার করে নিচ্ছে যে ইসরায়েল যা চায় আমেরিকা সেটাই করে। আমেরিকার ফরেন পলিসি এখন আর ওয়াশিংটন ডিসি বা পেন্টাগন থেকে ঠিক হয় না, ঠিক হয় তেল আবিব থেকে। জেডি ভ্যান্স কিছুদিন আগেই বলেছিলেন ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপেন থাকা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, আপনারা তো জুন 2025-এ এই দাবি করেছিলেন যে বাংকার বাস্টিং বোমা দিয়ে সব ধ্বংস করে দিয়েছেন। তাহলে এখন আবার নতুন করে কি ধ্বংস করছেন? নাকি আপনারা স্বীকার করছেন যে 2025-এর সেই অপারেশন পুরোপুরি ফেল করেছিল? আজ নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে ট্রাম্প কোনো এক্সিট স্ট্র্যাটেজি ছাড়াই আমেরিকাকে এই যুদ্ধে নামিয়েছেন। অর্থাৎ ঢোকার রাস্তা জানা আছে, কিন্তু বেরোবেন কোন দিক দিয়ে সেটা কারোর জানা নেই। আর এখানেই গল্পের আসল টুইস্ট। ইরানের ফরেন মিনিস্টার, যিনি এখন বলতে গেলে দেশটির সবচেয়ে সিনিয়র জীবিত লিডারদের একজন,
তিনি একটি মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন এই যুদ্ধটা আমেরিকার চয়েস বা পছন্দ নয়, আমেরিকা এই যুদ্ধটা লড়ছে ইসরায়েলের হয়ে। তিনি আরও বলেছেন আমেরিকান সিটিজেনরা এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করে, তাদের উচিত তাদের দেশটাকে এই যুদ্ধবাজদের হাত থেকে ফিরিয়ে আনা। চিন্তা করে দেখুন আমেরিকার ভিতরেই এখন কি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সাপোর্টার বেস, যাদের আমরা মাগা বলি, তারা এখন ট্রাম্পের উপর ক্ষিপ্ত। মার্জারি টেইলর গ্রিন, যিনি ট্রাম্পের অন্ধ ভক্ত ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমরা এটার জন্য ভোট দেইনি, আমরা আমেরিকা ফার্স্ট চেয়েছিলাম, অন্য দেশের যুদ্ধ লড়তে চাইনি। ট্রাম্প একসময় বুক ফুলিয়ে বলতেন, আমি কোনো স্টুপিড ওয়ার বা বোকা যুদ্ধে জড়াবো না। আর আজ তিনি এমন এক যুদ্ধে জড়িয়েছেন যেখানে তার নিজের দলের লোকজন তাকে প্রশ্ন করছে। সিএনএনের পোলে দেখা যাচ্ছে 60% আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। ট্রাম্প ভেবেছিলেন এটা তার প্রেসিডেন্সির জন্য ভালো হবে, কিন্তু এটা এখন তার গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এবার আসুন একটু মিলিটারি এবং টেকনিক্যাল দিকটা দেখি। আমেরিকা ভেবেছিল তাদের টেকনোলজি এত হাইফাই যে তারা 4-5 দিনেই সব শেষ করে দেবে। ট্রাম্প বলেছিলেন আমাদের কাছে আনলিমিটেড সাপ্লাই আছে, আমরা ফর এভার ওয়ার বা অনন্তকাল যুদ্ধ চালাতে পারবো। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি? অপারেশন এপিক ফিউরির জন্য আমেরিকা $1.5 বিলিয়ন খরচ করে বিল্ড আপ করেছিল, কিন্তু যুদ্ধের ময়দানে তাদের F-15 ফাইটার জেটগুলো, যা বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান, সেগুলো কুয়েতের আকাশে ধ্বংস হচ্ছে। 1 মার্চ কুয়েতের আকাশে 3টি F-15 ফাইটার জেট ধ্বংস হয়েছে। আমেরিকা অফিসিয়ালি বলছে ওটা ফ্রেন্ডলি ফায়ার ছিল, মানে ভুল করে নিজেদের প্লেন নিজেরাই মেরে দিয়েছে। দর্শক একটু লজিক দিয়ে ভাবুন। যুদ্ধের ময়দানে কনফিউশন থাকে, মানলাম, একটা প্লেন ভুল করে ধ্বংস হতে পারে, মানলাম, কিন্তু একই দিনে 3-3টে অত্যাধুনিক যুদ্ধবিমান নিজেদের গুলিতে ধ্বংস হলো, এটা কি বিশ্বাসযোগ্য? নাকি সত্যটা হলো ইরানের S-300 বা তাদের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার এই দম্ভ চূর্ণ করে দিয়েছে? আমেরিকা সত্যটা লুকাচ্ছে, কারণ এই প্লেনগুলো ধ্বংস হওয়া মানে তাদের টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি সেটা ধ্বংস। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আমেরিকার মিসাইল স্টক ফুরিয়ে আসছে। পেট্রিয়ট মিসাইল, যা দিয়ে তারা ইরানের মিসাইল আটকাবে, সেগুলো তৈরি করা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। ব্লুমবার্গ রিপোর্ট করছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ইন্টারসেপ্টর মিসাইল আর মাত্র 1 সপ্তাহ চলবে। কাতারের স্টক শেষ হবে 4 দিনে। আমেরিকা এখন ইউক্রেন ফ্রন্ট থেকে, ইন্দো প্যাসিফিক থেকে মিসাইল ধার করে আনছে। অন্যদিকে ইরান, তারা বলছে আরে দাঁড়ান, আমরা তো এখনো আমাদের আসল খেলাই শুরু করিনি, আমাদের ফাতা হাইপারসনিক মিসাইল তো এখনো পকেটেই আছে, আমাদের কাছে মাসের পর মাস যুদ্ধ চালানোর রসদ আছে। ট্রাম্প ভেবেছিলেন এটা হবে 100 মিটার স্পিড দৌড়, কিন্তু ইরান এটাকে ম্যারাথনে পরিণত করেছে, আর এই ম্যারাথনে আমেরিকার দম ফুরিয়ে আসছে। সুতরাং দর্শক, এত সময়ে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমেরিকা কিভাবে লক্ষ্যহীনভাবে এই যুদ্ধে নেমেছে। কিন্তু গল্পের সবচেয়ে ভয়ানক এবং ডার্টি চ্যাপ্টারটা এখন খুলতে যাচ্ছি। যুদ্ধের ময়দানে গুলি বোমা তো সবাই দেখে, কিন্তু পর্দার আড়ালে যে ষড়যন্ত্র বা কনস্পিরেসি চলে সেটা কজন দেখে? সিরিয়াসলি বলুন তো, আপনি কি বিশ্বাস করেন সৌদি আরবের তেলের খনিতে ইরান হামলা করেছে, নাকি এর পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে? আসুন সৌদি আরবের আরামকো তেলের খনির ওই যে হামলার ঘটনা, সেটা একটু জুম করে আমরা দেখি। আমেরিকা এবং পশ্চিমীরা প্রথমেই আঙুল তুলল ইরানের দিকে, বলল দেখো ইরান কত খারাপ, ওরা সৌদি আরবে হামলা করেছে। কিন্তু সৌদি সরকার বোকা নয়, তারা এখন নিজেদের তদন্ত কমিটি বসিয়ে তদন্ত শুরু করেছে, আর তদন্তে যা বেরিয়ে আসছে তা চমকে দেওয়ার মতো। দেখুন, জিওপলিটিক্সের টেবিলে একটা খুব জনপ্রিয় শব্দ আছে, ফলস ফ্ল্যাগ অপারেশন। এর মানে হলো বন্ধু সেজে নিজের লোকের উপরে হামলা করা, যাতে দোষটা শত্রুর ঘাড়ে চাপানো যায়। একটা খুব শক্তিশালী থিওরি বা তত্ত্ব উঠে আসছে, এটা কি ইসরায়েলের কাজ? আচ্ছা বলুন তো, ইসরায়েল কি চায় সৌদি আরব নিউট্রাল বা নিরপেক্ষ থাকুক? একদমই না। তারা চায় সৌদি আরব পুরোপুরি এই যুদ্ধে নামুক, আর সৌদি আরবকে যুদ্ধে নামানোর একটাই উপায়, তাদের উপরে হামলা করা এবং বলা যে এটা ইরান করেছে। আর এটাই হলো আসল খেলা। সৌদি আরব যদি এই ফাঁদে পা দেয়, তবে পুরো মুসলিম বিশ্ব 2 ভাগে ভাগ হয়ে যাবে। শিয়া বনাম সুন্নি ভাইয়ে ভাইয়ে লড়াই শুরু হবে, আর লাভ হবে কার? অস্ত্র ব্যবসায়ীদের এবং ইসরায়েলের। রিয়াদ যদি তদন্ত করে প্রমাণ পায় যে তাদের সাথে গেম খেলা হয়েছে, তবে এই পুরো জোট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা তখন একা হয়ে যাবে। এবার একটু অঙ্কের ক্লাসে যাওয়া যাক। দেখুন, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় লজিস্টিক দিয়ে। আমেরিকা দাবি করছে তাদের কাছে আনলিমিটেড বা অফুরন্ত মিসাইল আছে, কিন্তু বাস্তবতা হলো প্যাট্রিয়ট মিসাইল বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইলগুলো তৈরি করতে কয়েক মাস, এমনকি বছরও সময় লেগে যায়। একটা মিসাইলের দাম $1 মিলিয়ন। অন্যদিকে ইরান কি করছে? তারা ব্যবহার করছে সস্তা ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। একটা ড্রোন বানাতে খরচ হয় হয়তো কয়েক হাজার ডলার। এখন ভাবুন, $20,000 একটা ড্রোনকে মারার জন্য আমেরিকা যদি $2 মিলিয়ন মিসাইল মারে, তাহলে দেউলিয়া কে হবে? ব্লুমবার্গ রিপোর্ট করছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ইন্টারসেপ্টর মিসাইল আর মাত্র 1 সপ্তাহ চলবে। কাতারের স্টক শেষ হবে 4 দিনে।
আমেরিকা এখন ইউক্রেন ফ্রন্ট থেকে ইন্দো প্যাসিফিক থেকে মিসাইল ধার করে আনছে। এর মানে হলো আমেরিকা বিশ্বের অন্যান্য জায়গায় দুর্বল হয়ে পড়ছে। আমেরিকা ভাবছে যে তারাই দুনিয়ার সবচেয়ে বড় গুটিবাজ কাহিনীবাজ, তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী। ট্রাম্প আজকে বলছিল যে এই মুহূর্তে তোমরা পৃথিবীবাসী যারা আছো, যে রাষ্ট্রগুলোর প্রধানরা আছে, তোমাদের বাবা হচ্ছি আমি, ডোনাল্ড ট্রাম্প। যা খুশি তাই করবো, তোদেরকে মারবো, তোদেরকে ঠাপাবো, তারপর তোরা আমাদেরকে তেল মারবি, আর নয়তো ক্ষমতা থেকে সরাই দিব। তো ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস, সবার কাছে ভালো লাগে। তো বিশ্বজুড়ে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে ক্ষমতার লোভে বা টেকনিক্যালি আমেরিকার কাছে আসলে অসহায়, তবে পলিসির কাছে এবার খোদ আমেরিকা অসহায়। দেশের জন্য জীবন দিতে পারে এমন কিছু ইরানি সেনাবাহিনীর গুপ্ত যোদ্ধারা গুপ্ত বেশে প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর আমি যখন এই কথা বলছি, এটার প্রমাণ হচ্ছে যুক্তরাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ এবং কি ভৌগোলিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা শহর হচ্ছে ফিলাডেলফিয়া। যারা বার্গার খান অনেকে জানেন যে ফিলাডেলফিয়া একটা ব্র্যান্ড, বার্গারের একটা ব্র্যান্ড। তো যুক্তরাষ্ট্রের সেই ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের সীমান্ত কর্মকর্তারা বলছেন যে প্রায় 4000 বছরের পুরনো, অর্থাৎ ব্রোঞ্জ যে যুগটা ছিল সেই যুগের একগুচ্ছ তলোয়ার এবং তীরের ফলা জব্দ করা হয়েছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন যে এই সম্পদগুলো আসলে ইরানের। তো হঠাৎ করে যখন এই যুদ্ধ চলাকালীন একটা পরিস্থিতি, এই মুহূর্তে যখন এই জিনিসগুলো পাওয়া গেল, তো কেউ কেউ বলছেন যে মার্কিনীদের বিপরীতে ইরানের যে সাপোর্টার শ্রেণী আছেন, হতে পারে ইরানের জনগণ অথবা আর বিভিন্ন জায়গায়। আপনি দেখেন পাকিস্তানে কয়েক ডাবল ডিজিটের মানুষ, সম্ভবত 20 থেকে 30 জন মারা গেছে। পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা পাকিস্তানের পুলিশকে গুলি করছে, দেখছেন তো, কয়েকজন 24-25 জন মারা গেছে। অর্থাৎ সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে একটা অবস্থান তৈরি হয়েছে। তো সেখানে বলা হচ্ছে যে গত 18 ফেব্রুয়ারি 36টি তামার তলোয়ার এবং 50টি তীরের ফলা জব্দ করেছে। আর আরব আমিরাত থেকে একটি এক্সপ্রেস ডেলিভারি ফ্লাইটে এই চালানটি ফিলাডেলফিয়ায় পৌঁছায়। এর গন্তব্য ছিল ফ্লোরিডার জ্যাকসনভিল। সংঘাত শুরুর পর থেকেই দুই দেশ আপনার তাদের সীমান্ত প্লাস এয়ারপোর্টগুলো, ইমিগ্রেশনগুলো সেখানে খুবই গুরুত্বপূর্ণ চেকিং বসিয়েছে, কারণ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। ইরানের যোদ্ধারা শুধু ইরানের নাগরিক না, বিশ্বব্যাপী তাদের একটা যোদ্ধা আছে। এই যে আপনি বিদেশ বসে বাংলাদেশের মানুষেরা আমার নিউজ শোনেন, এই যে আপনি ভারতের মানুষেরা আমার নিউজ শোনেন, আপনারা মাঝে মাঝে ইচ্ছা হয় না যে একটা মেশিন গান যদি পাইতাম, একটা নিজে গিয়ে সরাসরি লড়াই নামতাম। মাঝে মাঝে এই ফিলিংসটা আমাদের মধ্যে কাজ করে। তো শুধু এটা আমাদের মধ্যে কাজ করে না, আমেরিকাতে অনেক মানুষ আছেন যে ডু অর ডাই এই টাইপের একটা ফিলিংসে আছে, তারা কিন্তু এখানে বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে। আর এই কারণে যুক্তরাষ্ট্র সরকার বা প্রশাসন, গোয়েন্দা সেক্টরগুলো অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন কয়েক গুণ তারা কিন্তু অ্যাক্টিভ, নজরদারি রাখছে আপনার ফোনে, আপনার সেটিং, ব্রাউজার হিস্ট্রিতে। আপনি ভাবতেছেন আপনি আউট অফ নেটওয়ার্ক, না, খুবই নজরদারি রাখছে। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে একটা বড় ধরনের অঘটন আমেরিকার ভেতরে ঘটানোর জন্য চেষ্টা করছে ইরান। আর এই জন্য তাদের যারা গুপ্ত যোদ্ধা আছেন, ছদ্মবেশী যোদ্ধা আছেন, তারা ছড়িয়ে পড়েছে। মার্কিনীদের প্রতি সরকারের আহ্বান আছে যে কোনো ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখলেই রাষ্ট্রকে অবহিত করা। দেখা যাক কি হয়। ভালো থাকুন। ইরানের হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত রেডার এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ছিল তার সমস্ত সবকিছু একেবারে তছনছ হয়ে গেছে। এই কথা স্বীকার করছে মার্কিন টেলিভিশন চ্যানেল CNN। এরপরে চমৎকার আরেকটি খবর আছে, আপনাদেরকে আপ্লুত করতে পারে। ইরানে আজকেও একটা F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে। আরেকটি খবর আছে, খবরটি অতটা বেশি ফ্ল্যাশ হয়নি এখনো। সেটি হচ্ছে ভারত মহাসাগরে আজকে একটি মার্কিন যুদ্ধ জাহাজকে টার্গেট করে হামলা চালিয়েছে, জাহাজটি ধ্বংস হয়েছে। আপনাদের জন্য আরো চমক আছে, ইরান খুররম শাহর 4 এই মিসাইল ব্যবহার করা শুরু করেছে। একটা মিসাইলের ওয়ারহেডের ওজন 1 টন আর পুরো মিসাইলের ওজন 30 টন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। দর্শক, প্রথমে বলছিলাম মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যে সমস্ত রেডার সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সেট করা ছিল, এইগুলো ইরানি হামলায় গত 4-5 দিনের হামলায় একেবারে ধ্বংস হয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে তারপরেও ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের যে সমস্ত মার্কিন ঘাঁটি ছিল তার প্রত্যেকটি জায়গায় এখনো হামলা অব্যাহত রেখেছে। আপনারা এই কথা ভাববেন না বা এমন ঘটনা ঘটেনি যে ইরান কিন্তু হামলা বন্ধ করে দিয়েছে বা ইরান থেমে যাচ্ছে বা সারেন্ডার করছে, এমন কোনো ঘটনা ঘটেনি বা এমন কোনো বিষয় নেই। বরং তারা তীব্র গতিতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে সেই কথা ঘোষণা করছেন। ইরানের একজন সেনা কমান্ডার বলেছেন যে যুদ্ধ কতদিন চলবে এটা নিয়ে ইরানের কোনো মাথা ব্যথা নেই। অন দ্য আদার হ্যান্ড আমেরিকার বিভিন্ন তথ্য বলছে, এমনকি CNN টেলিভিশন বলছে, ব্লুমবার্গ বলছে যে তাদের কাছে তথ্য এইরকম আছে যে আমেরিকার হাতে যে পরিমাণে গোলাবারুদ বা যে ইন্টারসেপ্টর যে ক্ষেপণাস্ত্র আছে সেটা খুব বেশি দিন চলবে না, খুব কাছাকাছি অবস্থায়। সম্ভবত এই কারণেই আমেরিকা এবং ইসরায়েল মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছে। গতকাল বুধবার বিশেষ করে প্রচুর হামলা চালিয়েছে তেহরান এবং ইরানের উপরে, কিন্তু ইরান টিকে আছে। এই পর্যন্ত মার্কিন হামলায় 1200-র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এর ভেতরে অন্তত 20টার বেশি স্কুলে হামলা চালিয়েছে আর হাসপাতালে হামলা চালিয়েছে আমার জানা মতে 2টা। তেহরান শহরে
গান্ধী হাসপাতাল আর একটা হাসপাতাল, খুব সফিস্টিকেটেড হাসপাতাল, অভিজাত হাসপাতাল, এর বাইরে থাকতে পারে কিনা আমি শিওর না। তো যে কথা বলছিলাম যে আমেরিকার যে রাডার সিস্টেম এবং স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, এইগুলো না হলে, আমি গতকালকে বলেছিলাম যে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের চোখ বন্ধ হয়ে গেছে, চোখ হারিয়েছে, তারা তারা দেখতে পাচ্ছে না। কারণ এইগুলো না হলে দেখবে কি দিয়ে, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে এবং খুব অনতিবিলম্বে এর ফলাফল আপনারা দেখতে পাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইরান ধীরে ধীরে তাদের পুরনো অস্ত্র থেকে, দুর্বল অস্ত্র থেকে ক্রমেই ভারী এবং হেভি এবং লেটেস্ট প্রযুক্তির অস্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেগুলো ব্যবহার করা শুরু করছে। এর অংশ হিসেবে গতকাল বুধবার ইরান প্রথমবারের মতো ক্ষুদ্রম শাহর 4, এই ক্ষুদ্রম শাহর 4 ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কোথায় কোথায় একদম পরিষ্কার করে বলা হয়েছে ইরানের প্রেস টিভিতে। সেখানে বলা হচ্ছে রাজধানী তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক যে সমস্ত স্থাপনা, সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়েছে। তারপরে বেন গুরিয়ন বিমানবন্দরে এবং এবং ওই বিমানবন্দরের 27 স্কোয়াড্রনে হামলা চালিয়েছে এই ক্ষুদ্রম শাহর ক্ষেপণাস্ত্র দিয়ে। ক্ষুদ্রম শাহর ক্ষেপণাস্ত্র এক একটা 13 মিটার লম্বা, মানে একটা ক্ষেপণাস্ত্র 26 হাত লম্বা, 30 টন ওজন টোটাল ক্ষেপণাস্ত্রের। আর যে মাথায় যে বিস্ফোরক বোঝায়, যেটা ওয়ারহেড বলে, যেটা মিসাইল থেকে খুলে গিয়ে মূল আঘাতটা করে এবং যার বিস্ফোরণে একেবারে মানে ধ্বংসযোগ্য যেটা দিয়ে হয়, এইটাকে ওয়ারহেড বলে। এই ওয়ারহেডের ওজন 1 টন, মানে 25 মণ। 1 টন মানে 1000 কেজি। এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলের অনেকগুলো জায়গায়। সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েল যেমন ইরানের উপর হামলা চালাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইরানও ইসরায়েলের উপরে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। এপাশে মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাঁটি ছিল, বিশেষ করে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত, এই 3টি দেশে হামলা বিশেষভাবে চালু রেখেছে। কাতার এবং সৌদি আরবে তুলনামূলক হামলা কম হচ্ছে এখন, এই বাকি 3টি দেশ হচ্ছে। আর হচ্ছে ইরাকের কুর্দিস্তান, যেটা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান, এরবিল, ওই এলাকায় হচ্ছে ব্যাপক হামলা। সেখান থেকে কুর্দিদেরকে, ইরাকের বিদ্রোহী কুর্দি গোষ্ঠী এবং ইরানের যে সীমান্তবর্তী কুর্দি বিদ্রোহী বিচ্ছিন্নতাবাদী আছে, যারা ইরাকের থেকে তৎপরতা চালায়, এদেরকে সীমান্ত দিয়ে ইরানের ভেতরে ঢুকানোর চেষ্টা করছে আমেরিকা। এদের দিয়ে ভেতরে নাশকতা গোলযোগ সৃষ্টি করে এর ভেতর দিয়ে মানে একটা গৃহযুদ্ধের মতো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমেরিকা। ইসরায়েলের সাথে আছে। এই যখন অবস্থা, তখন ইরান কিন্তু পাল্টা জবাব দিয়েই চলেছে। ইরানের পক্ষ থেকে একদম সুস্পষ্ট ঘোষণা যে কোনো রকমের আমেরিকা এবং ইসরায়েলকে শাস্তি না দিয়ে, অর্থাৎ তাদের সর্বোচ্চ নেতাকে যে হত্যা করেছে তাদেরকে শাস্তি না দিয়ে তারা ছাড়বে না। এটা ইরানের পক্ষ থেকে কথা। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনি বলেছেন গতকালকে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থানে যে ইরানের একটা যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে মার্কিন সাবমেরিন, সেই ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেছে এই হামলার তিক্ত প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ইরান ছাড়বে না, থামবে না, এবং আমেরিকাকে অবশ্যই এর তিক্ত প্রতিশোধের যন্ত্রণা সহ্য করতে হবে তিনি বলেছেন। আমি আপনাদেরকে একটু বলি ক্ষুদ্রম শাহর এই ক্ষেপণাস্ত্রটা সম্পর্কে। ক্ষুদ্রম শাহর কেন নাম হলো? ক্ষুদ্রম শাহর হচ্ছে ইরানের একটা শহরের নাম। ক্ষুদ্রম শহর, ক্ষুদ্রম শাহর, ফার্সিতে শাহর, বাংলায় আমরা শহর বলি, শাহরকেই শহর বলি। এই ক্ষুদ্রম শাহর হচ্ছে ইরান এবং ইরাকের সীমান্তবর্তী একটা এলাকার নাম, এই শহরের নাম। এই শহরটা যখন ইরান ইরাক যুদ্ধ শুরু হয়, তখন সর্বপ্রথম ইরাকিরা এই শহর দখল করে নেয়। পরবর্তীতে ইরান সর্বপ্রথম এই ক্ষুদ্রম শহরই মুক্ত করে এবং ফার্সি খোরদাদ মাসের 15 তারিখে এই শহরটা মুক্ত হয়েছিল, যতদূর মনে পড়ে আমার। তো এই শহর ইরানের বা আধুনিক সমসাময়িক ইতিহাসে এই ক্ষুদ্রম শাহর খুব গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রম শাহর অজাদ শোধ, অর্থাৎ ফার্সিতে ইরানিরা বলে ক্ষুদ্রম শাহর অজাদ শোধ, অর্থাৎ ক্ষুদ্রম শাহর মুক্ত হয়েছে ইরাকি বাহিনীর হাত থেকে। সেই তখনকার ঘটনা বলছি, 1982-83 সালের ব্যাপার। তো এই ক্ষুদ্রম শহর মুক্ত করার পর ইরানিরা ভীষণভাবে ঘুরে দাঁড়ায় এবং ইরাকের বিরুদ্ধে 8 বছর যুদ্ধ চালিয়ে এক পর্যায়ে ইরাকের ভেতরে ঢুকে পড়ে তারা। এবং এক পর্যায়ে তখন জাতিসংঘের উদ্যোগ মানে তো তখন অ্যাকচুয়ালি আমেরিকা, পশ্চিমা বিশ্ব তারা মিলে আর কি তখন ইরানের সাথে ইরাকের একটা চুক্তি করায়, যে চুক্তি ইরানিরা করতে চাইছিল না, কিন্তু আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি, কূটনীতির কথা চিন্তা করে তখন চুক্তি করে। তো ইরাক কিন্তু চুক্তি করতে বাধ্য হয়েছিল ইরানের সাথে যুদ্ধ করে 8 বছরের একটা পর্যায়ে গিয়ে। তখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইরাক, কিন্তু ইরাকের পক্ষে ছিল রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি থেকে আরো বিশেষ সবাই, মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বাকি সমস্ত বিশ্ব ইরাকের পক্ষে ছিল। সেই যুদ্ধে ইরান ঠিকই বিজয়ী হয়েছিল এবং ইরাককে চুক্তি করতে বাধ্য করেছিল। আমার যা বিশ্লেষণ আসছে, ইরান কিন্তু ধীরে ধীরে যুদ্ধ করার নীতি নিয়েছে, একদম তাৎক্ষণিকভাবে হুড়মুড় করে সবকিছু শেষ করে দিতে চাইছে না। হ্যাঁ, তার প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি করেছে, তাতে মার্কিন বাহিনীর এখানে থাকার মতো আর কোনো পরিস্থিতি নেই। এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং ইসরায়েলকে মারাত্মকভাবে একদম ঝরঝরে করে দিয়েছে, হামলা করে একদম মানে তছনছ করে দিয়েছে। তো এই যুদ্ধ কিন্তু চলতে থাকবে এবং ইরানের কৌশলটা হচ্ছে ধীরে 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 চাপ প্রয়োগ করে এমন একটা পর্যায়ে যাবে যে এরা যুদ্ধে ক্লান্ত হয়ে যাবে এবং এরা এক পর্যায়ে যুদ্ধবিরতি করতে পাগল হয়ে উঠবে, তখন ছাড়বে এবং তখন ইরানের শর্ত মেনে চুক্তি করতে হবে। এটা আমার বিশ্লেষণ বা আমার ধারণা, এরকম করতে চাই। ইরানিরা সহজে ছাড়বে না এবং আত্মসমর্পণ করবে না। এবং ইরানের ভেতরে যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আমেরিকা এবং ইসরায়েলকে ভয়াবহ মূল্য দিতে হবে, প্রচুর রক্ত যাবে, জীবন যাবে, কফিন নিয়ে ফিরতে হবে তাদেরকে। এটা ইরানিদের যুদ্ধের ধরন এবং বৈশিষ্ট্য দেখে আমি বলছি না যে এই করতে হবে বা করবে। তারা কি করবে সেই সম্ভাবনার কথা আমি বলছি, কারণ ইরান কোনো মতে সারেন্ডার করা দেশ না এবং সে সারেন্ডার করবে বলে মনে হয় না। সেক্ষেত্রে
এবং ইরানের ভেতরে আরেকটা চেতনা কাজ করে, যেমন ইরানি জাতীয়তাবাদী চিন্তা কাজ করে, তেমনি শিয়া মাযহাবের চেতনাটা কাজ করে। সবচেয়ে বড় যে চেতনাটা কাজ করে সেটা হচ্ছে কারবালার চেতনা। ইমাম হোসেনকে তো তারা ধারণ করে। এই ইমাম হোসেনকে ধারণ করার কারণে ইমাম হোসেন যে প্রচন্ড রকমের কষ্ট সহ্য করে কারবালায় যে লড়াই সংগ্রাম করেছেন, সেই লড়াই সংগ্রাম, কষ্ট করে লড়াই সংগ্রামের চেতনাটা ইরানিরা ধারণ করে। ফলে ইরানিরা খুব সহজে আত্মসমর্পণ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। অ্যাট দ্য সেম টাইম আমি আরো একটু বলি, মধ্যপ্রাচ্যে যে সমস্ত প্রক্সি গ্রুপ রয়েছে তারা কিন্তু এখনো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হয়নি, কারণ যুদ্ধটা এখনো ইরান ভার্সাস ইসরায়েল আমেরিকা চলছে। এরপরে যদি তারা ভুল করে ইরানে স্থল অভিযান চালাতে যায়, স্থল অভিযান চালাতে গেলেই ট্যাঙ্ক ঢুকাতে হবে, কমান্ডো বাহিনী ঢুকাতে হবে, অর্থাৎ গ্রাউন্ড ট্রুপস যেটা, তাদেরকে আর্মি ঢুকাতে হবে ইরানের ভেতরে। তখন চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে ধরবে, ইরাকিরা ঢুকবে, আফগান থেকে ঢুকবে, পাকিস্তান থেকে ঢুকবে গেরিলারা, আর ইরানের ভেতরে লোকজন তো রইলই, সবকিছু মিলে তখন ইরান এই দিকে ব্যস্ত থাকবে। তখন আমি ধারণা করি ইয়েমেনের হুতিরা, ইরাকের কিছু গেরিলা এবং হিজবুল্লাহরা, হামাসও কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তারাও সম্ভবত যুদ্ধে যোগ দেবে এবং তখন ইসরায়েলকে ওই ব্যাটেল ফিল্ডে থামাবে। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে একটা চূড়ান্ত যুদ্ধ হতে যাচ্ছে, যে যুদ্ধের ভিতর দিয়ে একটা চূড়ান্ত হিসাব বিকাশ হবে এবং মধ্যপ্রাচ্যের অনেক কিছু বদলে যাবে, ডিসিশন হবে, সিদ্ধান্ত হবে যে এরপরে কারা থাকবে কারা থাকবে না, কাদের প্রভাব থাকবে কাদের প্রভাব থাকবে। ইরান নানাভাবে হামলা চালাচ্ছে এবং তাদের মানে হামলায় রীতিমতো দিশেহারা। একটা তারা শাহেদ ড্রোন ব্যবহার করছে, যেটা ভয়ঙ্কর আওয়াজ দেয়, একেবারে মানে আত্মারা মানে খাঁচা ছাড়া হয় সেই ভয়ে। তেমন ধরনের একটা ড্রোন যার নাম হচ্ছে শাহেদ 136। আরেকটা জিনিস সেটা হচ্ছে সুইসাইড ড্রোন, এটা আরো ভয়ঙ্কর। এই সুইসাইড ড্রোনে আমেরিকানরা দিশেহারা হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতিও বাড়ছে। এটা এত নিচ দিয়ে যায় যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। একটার উপর দিয়ে যায় যেটা আটকাতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এত নিচ দিয়ে যায় সেটা কিন্তু মানে ঠেকানো খুব মুশকিল। হিজবুল্লাহরা বছরখানেক আগে ইসরায়েলের বিরুদ্ধে এই ড্রোনটা ব্যবহার করে ব্যাপক সফলতা পায়। এখন মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ঠিক এই ড্রোনগুলো ছাড়ছে, যেটাকে বলা হচ্ছে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ এবং পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি উপসাগরী অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, যার ফলে তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং ক্ষয়ক্ষতিও বেড়ে যাচ্ছে, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। গত মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে আইআরজিসির পক্ষ থেকে বলা হয় তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। আর আইআরজিসি নেভি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন বা স্বল্প পাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। আইআরজিসি নেভি বলছেন যাদের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে তারা ইতিমধ্যে অভিযানের 14তম এবং 15তম ঢেউ সফলভাবে পরিচালনা করছে। মানে এর আগে যাদের কাছে ছিল এই ধরনের সস্তা কিন্তু কার্যকর, তারা লম্বা সময় ধরে এই অভিযান পরিচালনা করতে পারছে। দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলোতে বাহরাইন, কুয়েত, কাতার, আমিরাতে অবস্থিত মার্কিন নৌ এবং বিমান ঘাঁটিগুলো এই ড্রোনের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও স্বীকার করেছে ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবেলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং পেট্রোয়েট ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইআরজিসির নেভি ড্রোন হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে গেছে। এছাড়া ক্যাম্প আরিফ জানে 6 জন মার্কিন সেনার মৃত্যু রেশ না কাটতে কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা গেছে। মানামায় অর্থাৎ বাহরাইনের মানামায় মার্কিন 5ম নৌ বহরের সদর দপ্তরের ড্রোন হামলায় কমান্ড এবং সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি, দামি ইন্টারসেপ্টর বা মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যেখানে তারা অনেক দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বা ড্রোন ব্যবহার করছে, সেখানে ইরান অনেক কম দামি কিন্তু কার্যকরী ভাবে ড্রোন ব্যবহার করছে। নিজ দিয়ে উঠতে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা পড়ছে না, কারণ এত নিচুতে যে একদম লক্ষ্যবস্তুতে যে আঘাত আনছে। ফলে ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটা ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। দর্শক।